মেট্রো রেলের অস্থায়ী দোকান উপরে থাকার কথা না। আপনি জ্ঞাত করলেন আমাকে, আমি আজকেই এটা নিয়ে একটা জেনে বুঝে থাকা না যাতা থাকবে না, যদি বৈধতা এরকম কিছু না থেকে থাকে। পোস্টার সাটানোর কোনো সুযোগ নেই। এখন বাংলাদেশে তো আমরা ঢাকা শহরটাকে পোস্টার মুক্ত করতে চাই, কিন্তু এত উৎসাহী লোকজন থাকে আড়ালে আবডালে অগোচরে রাত্রে তার বিজ্ঞাপন দিচ্ছে। কোচিং সেন্টারের বিজ্ঞাপন যদি যান, আমি আমার নির্বাচনী এলাকার সমস্ত কোচিং সেন্টারের মালিকদের ডাকিয়েছি। হোস্টেল, মহিলা হোস্টেল, অমুক হোস্টেল পোস্টার করে আপনি ছোট ছোট এরকম কাগজ করে ঠিকানা এখনই যোগাযোগ করুন, ফোন নাম্বার দিয়ে এলাকাটা নষ্ট করে ফেলেছে, ভরে ফেলেছে। দড়িটা নিয়ে তার সাথে লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। তার কারো অনুমতিরও প্রয়োজন না, কারো অসুবিধা হচ্ছে কিনা জানতেও চায় না, স্বেচ্ছাধীন। তো এই জায়গাগুলিতে নাগরিক সচেতনতা দরকার, আমাদের সবারই প্রতিবাদ হওয়া দরকার। আপনি যখন যাত্রী হিসেবে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে, একজন কিন্তু ওয়ালে পোস্টার লাগাচ্ছে, আপনিও বলতে পারেন ভাই পোস্টারটা কেন লাগাচ্ছেন, আপনি তো এখানে পোস্টার লাগানোর জন্য অ্যালাউ না। তো এভাবে যারা লাগায় তাদেরকে সচেতন করতে হবে। আমরা সব জায়গার থেকে এটার একটা ধরেন সামাজিক আন্দোলনের মতো না দেখালে, এই ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, পোস্টার মুক্ত রাখা, দেওয়ালে এই কি বলবো ব্যানার ফেস্টুন যেখানে সেখানে সব নেতার অথবা কোনো প্রতিষ্ঠানের এই লাগানোটা আমাদের শহরটাকে অনেকটা নোংরা করছে। দেখা হয় যে ধরেন পদ্মা সেতুর নদীর মাঝখানে গিয়ে স্ট্রাকচার যেটা হবে সেটা একরকম, কিন্তু এই তীরের পাশাপাশি যে স্ট্রাকচারগুলি হবে সেটা কম ব্যয় করার জন্য অথবা ধরেন সহজে করার জন্য, দ্রুততম সময় করার জন্য কিছু কিছু জায়গায় আর্থ ফিলিং থাকে। আর্থ ফিলিং থেকে ওখানে ভিকেলগুলি নিতে হয়, যন্ত্রপাতিগুলি নিতে হয়, নিয়ে আবার ওখানে শাটার সেট করা, বিল্ড আপ করা, এগুলি কাজ করতে হয়। এই জন্য দেখবেন যে কোনো কোনো জায়গায় আপনি যেখানেই সেতু হবে দেখবেন, একটু দেখে নেবেন যে দুই পাড়ে কিছু জায়গায় একটু বাঁধের মতো করা হয়, করে সেখান থেকে সেতুটা কাজ করা হয়, কাজ করে ওটা আবার অপসারণ করে দেওয়া হয়, আবার চলাচলটা ইজি করে দেওয়া হয়। অর্থাৎ কিছু আর্টিফিশিয়ালি অ্যারেঞ্জমেন্ট করতে হয় প্রকল্প বাস্তবায়ন করার জন্য, প্রকল্প বাস্তবায়নের পর আবার সেটা অপসারণ করতে হয়, এবং ওর জন্য চুক্তিও থাকে এবং ওর জন্য বরাদ্দও থাকে। ওইগুলো অপসারণের বরাদ্দ থাকে এবং ধরেন কয়েকদিনের মধ্যে আপনি সরিয়ে নেবেন, তার কন্ট্রাক্ট চুক্তিতে থাকে। এখানে ওই রকমের ভাবে কিছু রাস্তা সাময়িকভাবে, কিছু চলাচলের জায়গা, কিছুটা আর্থ ফিলিং, কিছুটা শাটার এস্টাবলিশ করা এই জন্য প্রয়োজন ছিল, তখন কিন্তু এটা ভরা হয়েছে। সেতুটা নির্মাণ হয়ে যাওয়ার পর ওটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি থাকে, এটা অপসারণ করে ফেলতে হবে। কিন্তু ওই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা অপসারণ হয়নি দীর্ঘদিন ধরে। ব্যর্থটা ওই জায়গায় যে কন্ট্রাক্টর ওটা সরে নেওয়ার কথা ছিল, সে সরায়নি, সে বিলও পায়নি। তার কিন্তু কন্ট্রাক্টের অংশ ওগুলি সরিয়ে নিতে হয়। এই যে মাটিটা ফিল আপ করা হয়েছিল ওই জায়গায়, ওটা করে থাকবে না। থাকলে যেটা হয়, ফিজিবিলিটি যেভাবে স্টাডি হয়েছে তার সাথে ওই স্ট্রাকচারের মিল আর থাকছে না। ওটা হয়তো দেখা গেল যে পানি চলাচল, অন্যান্য চলাচলে বাধা সৃষ্টি করছে, এগুলি করে সরে ফেরার কথা ছিল। কিন্তু আগের কন্ট্রাক্টররা, যে কন্ট্রাক্টর ছিলেন, তিনি টাইম মতো এটা সরাননি। যেহেতু তিনি বিল পান না, এখন সরানোর প্রয়োজন হয়েছে, তাকে শর্ত দেওয়া হচ্ছে তুমি এটা সরাও। সরাতে গিয়ে এখন ওই আর্টিফিশিয়ালি মাটিটাই হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে সাবেক মাটি, কারণ কম্প্যাক্ট হয়ে গিয়েছে, বা ঘাস টাস হয়ে গিয়েছে, মনে হচ্ছে এটা তো একটা মাঠ, এটা তো মানে আর্টিফিশিয়ালি কোনো ভরাট করা জিনিস না। তাহলে কেন এখান থেকে মাটিটা কাটা হচ্ছে? যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মনে হয় গর্ত হয়ে যাচ্ছে, এই পিলারের সাথে, এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। কিন্তু এরকম একটা ধারণা সাধারণ মানুষের যেটা থাকে, আরে ভাই পিলারের নিচে মাটি কেটে যাচ্ছে, পিলার তো পড়ে যাবে, পিলার তো সমস্যা হবে। ইঞ্জিনিয়ারিং ভাষা এটা না। ওই মাটিটা আমার কাছে আরও মনে হয়েছে, আমরা স্টাডি করে দেখেছি, আপনারা এই নিউজটা আসার পর আমি ওই ব্রিজ ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আমাদের সেনাবাহিনীর যারা জড়িত, গতকালকে রাতের শরীর বেশি খারাপ দেখি চাইয়া, পুতের শরীর পানি পড়তেছে, কই কি হয়েছে, কয় প্রচুর গামতেছে, তারা বাতাস দিতেছে। আমি কইছি যে হেনতে আনছে লয়ে যা, আমি মরা রাখতাম না। রাগে কইলাম, হ্যাঁ ফোন দিয়া কয় রাহে না। পরে আপনার হ্যাঁ এবার ফোন দিছে, পরে কইতেছে কয় তুই থুই আয় পর। হ্যাঁ রে গাড়িতে নামাইছে পরে হেরা দুই ভাইয়ে গেছে, কয় কাকা যাই গে। আমি কইলে তোরা যাইতি না, যাইব কাটা, এই কথা কইয়া হেরা গেছে গা। এর মাঝে মোশারফে আমার পুতেরে এই কাম কইরা আমার 1 মিনিট ফোন দিত,
হ্যাঁ 8 মাস আগে তার মাইয়ায় আমার পুতের লেগা বিষ খাইছে। আমি নিজে নিয়ে আমার বাইয়ে নিয়ে হ্যাঁ ও গেছে না, তার বউ গেছে না, নরসিংদী সদর হাসপাতাল সারা রাত থেকে আমি লই আইছি সুস্থ কইরা। এই কৃতজ্ঞতায় তো আমারে হ্যাঁ যা কিছু করছিল যদি আমার পুত্রারে খালি কইতো তোর বাইরে ফোন দিছি আইতেছে, তাইলে আমি যেতা ভাই আমার পুত্রারে লই আমি হাসপাতাল যাইতাম পারি। আপনারা ভাইয়েরা আমার এই সঠিক বিচার করবেন, দেখবেন। আর যদি এলাকার নেতারা যদি এই বিচারটা দেখতো তাইলে আমার প্রতি কালকা মোশারফের বাদ যায় না। ঝামেলা এর বউ গেছে আজকে আরো 1.5 মাস আগে, নানি শাশুড়ি মারা গেছে। যাওয়ার পরে এই বউ হ্যাঁ নই থাকতেছে, আমার পুতো যায় হঠাৎ কইরা আমার হইয়া এর পুতের হৌরে কইতাছে জামাই রে, যে জামাই তুমি কক্সবাজার থেকে ঘুরে হোগা। কক্সবাজারের কথা হই না, পুতের লম্বা গেছে খার হইয়া পুতে আমারে কইতাছে আমার হৌরে কক্সবাজার পাঠাইব, তুমি আমারে 5,000 টাকা দিও। আপনার প্রতি আমার কথা মূল্যায়ন করছে না, আমি আপনার প্রতি ভাত খাইতাম না। এরপরে তুই আমার প্রতি কক্সবাজারতে আইছে, আইয়া ঠান্ডা জ্বর হেড যাইতে পারে না, আমার পুত বেশি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়েছে পরে আমি নেতা কর্মী গো ব্যক্তিরা জানাইছি, আমগো এলাকার যেটা গণ্যমান্য ব্যক্তি, আমার মামা লাগে, আমার কাকা লাগে, আমার কেউ ভাই লাগে, সবারে কইলাম যে কি অপরাধে আমার বউটা আইতে না। এটা হলো ঈদের 3 দিন আগে। হেরা কইছে দেখতেছি কইয়া কইতাছে তোর পুত পাঠাইছি, পাঠাইয়া প্রতি 20 মিনিটের মাঝে আবার ফেরত হ্যান্তে ফোন দিছে, কইতাছে হে আইতো না, হে কইতাছে তোমার জায়গা নাই, তুমি তোমার বাড়ি যাও কা। প্রতিরে ঘর দিছে না যাওয়ার লেগে। 6-7 মাসের মতো রিলেশন কইরা ওরা বিয়ে করছে পালায়া। বিয়ে করার পরে কতদিন ভালোই গেছে, তারপর মেয়ের মনে আরেকজনের পছন্দ হয়েছে কক্সবাজার বাসায়, তারপর মেয়ে চলে গেছে। মেয়ে চলে যাওয়ার পরে ও একটু পাগলামি করছে, এই একটু নষ্ট হয়ে গেছে, নেশাপানি করছে, এতটুকুই জানি। মানে কক্সবাজার একটা ছেলে ছিল, ও পছন্দ করতো ওই মেয়েটা পছন্দ করতে দেখা ওই বাসায় চলে গেছে, এইখান থেকে ওই বাপের বাড়িতে চলে গেছে। কালকে রাত্রে ও নাকি 11টা বা 11:30 দিকে ওর শ্বশুর বাড়ি, যেটা ওই মেয়ের বাড়ি,